হ্যালো ফ্রেন্ড, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের জন্য এনসিইআরটি ইংলিশ মিডিয়ামে পড়াটা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই এই ভিডিওতে আমি সেটাকে বাংলাতে পড়াবার এবার বোঝাবো। তো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই দেখো। তোমরা আশা করি এর দ্বারা অনেক উপকৃত হবে। তো প্রথমে শুরু করি যে চ্যাপ্টারটা হিউম্যান ফিজিওলজির মধ্যে, সেটা হলো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 16। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ অল লিভিং অর্গানিজম। সমস্ত লিভিং অর্গানিজম যারা জীব আছে তাদের জন্য খাদ্য হচ্ছে একটা অত্যন্ত বেসিক রিকোয়ারমেন্ট, মানে প্রাথমিক একটা প্রয়োজনীয় জিনিস বা প্রাথমিক একটা প্রয়োজন। দ্য মেজর কম্পোনেন্ট অফ আওয়ার ফুড আর কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট। আমরা যে সমস্ত খাবার খাই তার যে মেজর কম্পোনেন্ট, যে মূল উপাদান, সেগুলো হলো কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর অলসো রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটিস। ভিটামিন এবং মিনারেলও দরকার হয়, কিন্তু সেগুলো খুব কম পরিমাণে, খুব অল্প পরিমাণে। মেনলি যেগুলো থাকে আমাদের খাবারের মধ্যে সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। ফুড প্রোভাইডস এনার্জি অ্যান্ড অর্গ্যানিক ম্যাটেরিয়ালস ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ টিস্যু। আমরা যে খাদ্যটা খাই সেখান থেকে আমরা এনার্জি পাই এবং যে বিভিন্ন রকম অর্গ্যানিক ম্যাটেরিয়াল পাই। খাবার থেকে বিভিন্ন রকম অর্গ্যানিক ম্যাটেরিয়াল থাকে যেটা আমাদের গ্রোথ বৃদ্ধি করতে এবং রিপেয়ার অফ টিস্যু, যে আমাদের কোষের মধ্যে যে সমস্ত টিস্যু আছে বা কলা আছে সেগুলো রিপেয়ার করতে, সর্বদা সেগুলো প্রতিনিয়ত ভাঙছে ঘটছে, সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে। দ্য ওয়াটার উই টেক ইন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেটাবলিক প্রসেস। আমরা যে জলটা খাই সেটাও মেটাবলিক প্রসেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্ড অলসো প্রিভেন্টস ডিহাইড্রেশন অফ দ্য বডি যাতে শুকিয়ে না যায়, বডি যাতে কোনো রকমভাবে জলের যাতে চাহিদাগুলো পূরণ হতে পারে, তার জন্য আমরা ওয়াটারটাই আমাদের কাজে লাগে, প্রচুর কাজে লাগে। বায়োমাইক্রোমোলিকুলস ইন ফুড ক্যান নট বি ইউটিলাইজড বাই আওয়ার বডি ইন দেয়ার অরিজিনাল ফর্ম। আমরা যে সমস্ত খাবার খাই সেখান থেকে যে সমস্ত বায়োম্যাক্রোমলিকুলসগুলো পাওয়া যায়, খাবারগুলো ভাঙার পরে যে সমস্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে বায়োম্যাক্রোমলিকুলস। এগুলো কিন্তু সরাসরি আমাদের দেহ যেরকমভাবে আছে সেরকমভাবে আমাদের দেহ শোষিত করতে পারে না। দে হ্যাভ টু বি ব্রোকেন ডাউন অ্যান্ড কনভার্টেড ইন্টু সিম্পল সাবস্টেন্সেস ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তাদেরকে ভেঙে এই সমস্ত বায়োমাইক্রোমলিকুলসকে ভাঙতে হয় এবং তাদেরকে সিম্পল ফর্মে নিয়ে আসতে হয় এবং সেগুলোকে আমরা ডাইজেস্ট করতে পারি। যেমন যে প্রোটিন আছে সেই প্রোটিনটা আমরা ডাইজেস্ট করতে পারি না। প্রোটিন যখন অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে সরল ফর্মে, তখনই সেটা আমরা আমাদের ডাইজেস্ট করতে পারি। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সেটাকে আত্তীকরণ যেটাকে বলে, সেটা অ্যাসিমিলেশন বা আত্তীকরণ যেটাকে বলে সেটা করতে পারবে। দিস প্রসেস অফ কনভার্সন অফ কমপ্লেক্স ফুড সাবস্টান্সেস টু সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম ইজ কল্ড ডাইজেশন। এই যে প্রসেসটা, যার মাধ্যমে এই যে কমপ্লেক্স ফুড সাবস্টেন্সেস, কমপ্লেক্স বিভিন্ন রকম জটিল খাবার, যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জটিল খাবারগুলো সরল খাবারে পরিণত হচ্ছে এবং আমাদের দেহ সেগুলোকে অ্যাবজর্ব করছে বা শোষণ করতে পারছে, সেটাই হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডাইজেশন। অ্যান্ড ইজ ক্যারিড আউট বাই আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম বাই মেকানিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মেথড। এবং এটা আমাদের এটা মেকানিক্যাল, যান্ত্রিক এবং বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পূর্ণ হয়ে থাকে। যান্ত্রিক প্রক্রিয়া আর জৈব রাসায়নিক প্রক্রিয়া। জেনারেল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম ইজ শোন ইন ফিগার 16.1। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের যে জেনারেল অর্গানাইজেশনটা সেটা পরবর্তীকালে চ্যাপ্টারে দেখানো যাচ্ছে। তো এবার একে একে শুরু করা যাক। ডাইজেস্টিভ সিস্টেম। দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কনসিস্ট অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস। হিউম্যান যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেটা দুটো জিনিস নিয়ে তাকে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী যেটাকে বলে, অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড, এবং তার সঙ্গে সম্পর্কিত পরিপাক গ্রন্থি। পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে আমরা আসি অ্যালিমেন্টারি ক্যানালের বা পরিপাক নালীর মধ্যে। দ্য অ্যালিমেন্টারি ক্যানাল বিগেন্স উইথ অ্যান অ্যান্টেরিয়ার ওপেনিং, দ্য মাউথ। আমাদের যে অ্যালিমেন্টারি ক্যানাল বা পরিপাক নালী আছে সেটা শুরু হয়েছে একটা অ্যান্টেরিয়ার, সম্মুখ ভাগ, অ্যান্টেরিয়ার বলতে সম্মুখ ভাগের একটা ওপেনিং দিয়ে, সেটা হচ্ছে কি মাউথ বা মুখ। আমাদের সম্মুখ ভাগে যে মুখ আছে সেই মুখ দিয়ে আমাদের যে পরিপাক নালী সেটা শুরু হয়েছে। অ্যান্ড ইট ওপেন্স আউট পোস্টেরিয়ারলি থ্রু দ্য অ্যানাস, এবং শেষের দিকে আমাদের পায়ুছিদ্র দিয়ে এটা শেষ হয়েছে পেছনের দিকে। দ্য মাউথ লিডস টু দ্য বাক্কাল ক্যাভিটি অর ওরাল ক্যাভিটি।
তারপর মুখের পরবর্তী যে অংশ সেটা হলো বাক্যাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি বা মুখগহ্বর যেটাকে বলে বা ওরাল ক্যাভিটি। যেহেতু এখন তোমরা নিট দেবে এবং এনসিআরটি পড়ছো, তাই তোমাদেরকে কিছু কিছু ইংলিশ টার্মের সঙ্গে তোমাদেরকে সম্পৃক্ত হয়ে যেতে হবে। দ্য ওরাল ক্যাভিটি হ্যাজ এ নাম্বার অফ টিথ অ্যান্ড এ মাস্কুলার টাং। যে ওরাল ক্যাভিটি আছে তার মধ্যে অনেকগুলো দাঁত আছে এবং একটা মাস্কুলার টাং বা একটা মাংসপেশি বহুল জিভ আছে। ইচ টুথ ইজ এমবেডেড ইন এ সকেট অফ জ বোন। আমাদের চোয়ালের মধ্যে একটা যে জ বোন আছে তার মধ্যে সকেট আকারে বিভিন্ন রকম সকেট বা গহর আছে বা সেই সকেটের মধ্যে দাঁতগুলো বসানো আছে বা এমবেডেড করা আছে। দিস টাইপ অফ অ্যাটাচমেন্ট ইজ কল্ড থেকোডন্ট। এবং এইভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে দাঁতগুলো আমাদের বিভিন্ন রকম সকেটে বসানো আছে, এই প্রক্রিয়াটা, এই যে প্রসেসটা বা এই অ্যাটাচমেন্টটা, এটাকে বলে থেকোডন্ট। এই টাইপের অ্যাটাচমেন্টটাকে বিভিন্ন রকম প্রাণীদের বিভিন্ন রকম হয়ে থাকে, ম্যামালসের ক্ষেত্রে এটা থেকোডন্ট টাইপের হয়ে থাকে। মেজরিটি অফ ম্যামালস ইনক্লুডিং হিউম্যান বিংস ফর্মস টু সেট অফ টিথ ডিউরিং দেয়ার লাইফ। বেশিরভাগই স্তন্যপায়ী প্রাণী এবং তার মধ্যে মানুষও আমরা তার মধ্যে পড়ছি। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তাদের 2 রকমের দাঁত থাকে পুরো জীবনকালে। এ সেট অফ টেম্পোরারি মিল্ক অর ডেসিডিয়াস টিথ রিপ্লেসড বাই এ সেট অফ পার্মানেন্ট অ্যাডাল্ট টিথ। প্রথমের দিকে থাকে টেম্পোরারি মিল্ক বা ডেসিডিয়াস টিথ, যেটা টেম্পোরারি দুধে দাঁত যেটাকে বলে, সেটা খুব টেম্পোরারি হয়, কয়েক বছর থাকে। রিপ্লেসড বাই এ সেট অফ পার্মানেন্ট অর ডেসিডিয়াস অ্যাডাল্ট টিথ। তারপর সেটা পরবর্তীকালে পার্মানেন্ট টিথ বা অ্যাডাল্ট টিথ বা পরিণত দাঁতে পরিণত হয়ে যায় এবং সেটা পার্মানেন্ট হয়ে যায়, সেটা রিপ্লেসড হয় না। দিস টাইপ অফ ডেন্টিশন ইজ কল্ড ডাইফিডন্ট। ডাই মানে 2 এবং ডাইফিডন্ট বলা হয় যেহেতু দুবার আমাদের দাঁত হচ্ছে, একবার দুধে দাঁত আর একবার হচ্ছে স্থায়ী দাঁত, এবং তার জন্য আমাদের এই ডেন্টিশনটাকে বলা হয় ডাইফিডন্ট। অ্যান অ্যাডাল্ট হিউম্যান হ্যাজ 32 পার্মানেন্ট টিথ হুইচ আর অফ 4 ডিফারেন্ট টাইপস। হেটারোডন্ট ডেন্টিশন। একটা পরিণত মানুষের বা অ্যাডাল্ট হিউম্যানের 32টা দাঁত থাকে, 32টা পার্মানেন্ট দাঁত থাকে এবং সেটা 4 রকমের হয়ে থাকে এবং তার এই বিভিন্ন রকম হওয়ার জন্য এটাকে হেটারোডন্ট ডেন্টিশন বলে। যেহেতু সবটা একই রকম না, 4টে রকমে বিভক্ত হয়ে যাচ্ছে, 32টা দাঁত 4 রকমের বিভক্ত হয়ে যাচ্ছে, তার জন্য এটা হেটারোডন্ট ডেন্টিশন বলে। যদি সবটা একই রকম হতো তাহলে হোমোডন্ট ডেন্টিশন বলা হতো। নেমলি ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার্স অ্যান্ড মোলার্স। এবং একে যে নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে কি ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার। ইনসাইজারকে আই দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল আই দিয়ে, ক্যানাইনকে ক্যাপিটাল সি, প্রিমোলারকে পিএম অ্যান্ড মোলারকে এম। অ্যারেঞ্জমেন্ট অফ টিথ ইন ইচ হাফ অফ দ্য আপার অ্যান্ড লোয়ার জ ইন দ্য অর্ডার ICPMM is represented by a dental formula which in human 2 is 2123 by 2123. এই যে দাঁতগুলো যেভাবে সাজানো থাকে তার যে অ্যারেঞ্জমেন্টের প্রক্রিয়া, যে ইনসাইজার প্রথমে, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলার, মোলার। আমরা দাঁতটাকে যদি 4টে ভাগে ভাগ করি, ওপরের চোয়ালের দাঁতগুলোকে একটা ভাগ, নিচেরটা 2টো ভাগ, এবং ওপরের যে মাঝের দাঁত আছে সেটাকে আলাদাভাবে সেটা 2টো ভাগ ভাগ করে নিলাম। তাহলে একটা দিক দিয়ে যদি দেখতে যাই, প্রথমে ওপরে যে চোয়ালের দাঁতগুলো আছে সেটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। তো মাঝের অংশ থেকে যদি যে কোনো দিকে যাই, তো আমরা প্রথমে পাবো ইনসাইজার, তারপর পাবো ক্যানাইন, তারপর পাবো প্রিমোলার, তারপর পাবো মোলার। প্রথমে পাবো ইনসাইজার পাবো 2টো, ক্যানাইন পাবো 1টা, প্রিমোলার পাবো 2টো আর মোলার পাবো 3টে। এভাবে একটা দিকে আছে কত, 2 আর 1 3 আর 2 5 3 8, 8টার দিকে 8 16টা। তাহলে উপরে চলে টোটাল 16টা, নিচে চলে টোটাল 16টা, টোটাল কতটা হলো 32টা। এবং এই ফর্মুলাটা মনে রাখতে হবে 21-23/21-23। মনে রাখার কৌশল হচ্ছে 21-23/21-23। The hard chewing surface of the teeth made up of enamel helps in the mastication of food. এবং দাঁতের যে ওপরের যে শক্ত অংশ যেটা আমরা দেখতে পাই সাদা আকারে, সেটা হচ্ছে এনামেল দিয়ে তৈরি। এটা অত্যন্ত কঠিন পদার্থ দিয়ে তৈরি সেটা, এবং সেটা কী করে, আমাদের যে খাবার যে আছে সেটাকে ম্যাস্টিকেশন করতে বা চিবোতে সাহায্য করে। দ্য টাং ইজ এ ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান অ্যাটাচড টু দ্য ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি বাই দ্য ফ্রিনিউলাম। আর যে আমাদের টাং বা জিভ আছে সেটা হচ্ছে ফ্রিলি মুভেবল মাস্কুলার অর্গান, ফ্রিলি মুভ করতে পারে বা নড়াচড়া করতে পারে এমন একটা মাংসলো অঙ্গ, যেটা আমাদের এই যে বাক্যাল ক্যাভিটির ফ্লোরে বা ছাদে সেটা আটকানো থাকে কার মাধ্যমে, ফ্রিনিউলামের মাধ্যমে আটকানো থাকে।
দ্য আপার সারফেস অফ দ্য টাং হ্যাজ স্মল প্রজেকশন কল প্যাপিল। আমাদের জিভের যে উপরিভাগে অংশ আছে সেখানে ছোট 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 প্রজেকশন আকারে অংশ থাকে, গুটি গুটি আকারের, যেটা মাইক্রোস্কোপ লেভেলে দেখলে বোঝা যাবে। সেটাকে বলা হয় প্যাপিলি। সাম অফ হুইচ বেয়ার টেস্ট বার্ডস, এবং সেই প্যাপিলির মধ্যেই টেস্ট বার্ডস থাকে। সমস্ত সেই প্যাপিলির মধ্যে টেস্ট বাস থাকে। সেই টেস্ট বাসটাই আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, যেটা পরবর্তীকালে আমরা পড়বো। তার জন্য আমরা টেস্টে বা বিভিন্ন রকম স্বাদ আমরা বুঝতে পারি। দ্য ওরাল ক্যাভিটি লিডস ইনটু এ শর্ট ফ্যারিংস। তারপর ওরাল ক্যাভিটিটা কোথায় যায়? ফ্যারিংসে যায়। হুইচ সার্ভস অ্যাজ এ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, যেটা একটা কমন প্যাসেজ আকারে কাজ করে খাবার এবং বাতাসের জন্য। আমরা যে শ্বাস নিই তার জন্য যে বাতাস আসছে, অক্সিজেন আসছে বা কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, তার এবং যে খাবার আসছে, এই দুটোর যে মানে শ্বাসনালী এবং গ্রাসনালী দুটোর একটা কমন পথ যেটা, সেটা হলো কি? সেটা হলো ফ্যারিংস। দ্য ইসোফ্যাগাস অ্যান্ড দ্য ট্রাকিয়া বা উইন্ড পাইপ। তারপর ইসোফ্যাগাস এবং তারপর হচ্ছে ট্রাকিয়া বা উইন্ড পাইপ। উইন্ড পাইপ বা ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালীর সঙ্গে সম্পর্কিত, ইসোফ্যাগাস হচ্ছে গ্রাসনালীর সাথে সম্পর্কিত। ওপেন ইন্টু ফ্যারিংস, তারপর সেটা ফ্যারিংসে ওপেন হয়। তাহলে ফ্যারিংসের মধ্যে কী কী ওপেন হয়? দুটো জিনিস ওপেন হয়, একটা হচ্ছে ইসোফ্যাগাস আর একটা হলো ট্রাকিয়া। এ কার্টিলেজিনাস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস প্রিভেন্টস দ্য এন্ট্রি অফ ফুড ইন্টু দ্য গ্লটিস। একটা কার্টিলেজ দিয়ে তৈরি অস্থি আর তরুণাস্থি যেটাকে বলি আমরা, সেই তরুণাস্থি দিয়ে তৈরি একটা ফ্ল্যাপ আকৃতির এপিগ্লটিস থাকে, যেটার নাম হচ্ছে এপিগ্লটিস। সেটা কী করে? সেটা গ্লটিসের মধ্যে যাতে খাবারটা না যায় ডিউরিং সলিং, ওপেনিং অফ দ্য উইন্ড পাইপ ডিউরিং সলিং। তাহলে উইন্ড পাইপের মধ্যে গ্লটিস আছে, উইন্ড পাইপ যেটা আছে তার মধ্যে গ্লটিস আছে। সেই এপিগ্লটিস থেকে যাতে খাবারটা গ্লটিসের মধ্যে না যায়, সেটা ভুল বললাম, যে ফ্যারিংস থেকে যাতে খাবারটা গ্লটিসের মধ্যে না যায়, তার জন্য এপিগ্লটিস কী করে? সেটাকে বাধা দান করে। এপিগ্লটিস তাহলে কী করে? খাবারটাকে বাধা দান করে যাতে সেটা গ্লটিসে বা উইন্ড পাইপে না যায়। তার জন্য কোনো কারণে যদি চলেও যায় তো সেটা আবার বের করে দেয়। এর জন্য আমরা খাবার খেতে খেতে যদি কথা বলতে মানা করা হয় খাবার খেতে খেতে, যাতে ভাত শ্বাসনালীতে না চলে যায়। কারণ শ্বাসনালীতে যদি ভাত চলে যায় তো সেটা অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমরা যখন সলো করি বা আমরা যখন খাবার গিলি তখন কথা বলতে হয় না, এবং সেই সলিং করার সময় এপিগ্লটিস কী করে? যাতে গ্লটিসে খাবারটা না যায় সেজন্য বাধা দান করে। দ্য ইসোফ্যাগাস ইজ এ থিন লং টিউব। ইসোফ্যাগাস হচ্ছে পাতলা লম্বা টিউব আকৃতির, হুইচ এক্সটেন্ডস পোস্টেরিয়রলি পাসিং থ্রু দ্য নেক, থোরাক্স অ্যান্ড ডায়াফ্রাগাম অ্যান্ড লিডস টু এ জে-শেপড ব্যাক লাইক স্ট্রাকচার কল স্টোমাক। যেটা এক্সটেন্স থাকে পোস্টেরিয়রলি, এটা এক্সটেন্ড থাকে এবং সেটা গলা, থোরাক্স বলতে আমাদের যে বক্ষস্থল আছে সেটা, অ্যান্ড ডায়াফ্রাগাম, এবং ডায়াফ্রাগামের মধ্যে দিয়ে সেটা পাস করে বা যেতে থাকে, অ্যান্ড লিডস টু এ জে-শেপড ব্যাক লাইক স্ট্রাকচার কল স্টোমাক, এবং স্টোমাকে গিয়ে সেটা যে আকৃতির একটা স্টোমাক আছে বা পাকস্থলী আছে, সেই পাকস্থলীতে গিয়ে সেটা যুক্ত হয়। পাকস্থলীতে কোন অংশের সঙ্গে যুক্ত হয়? কার্ডিয়াক অংশ। আমরা একটু পরে দেখব সেই কার্ডিয়াক অংশ যুক্ত হয়। এ মাস্কুলার স্পিংটার গ্যাস্ট্রো ইসোফেগাল রেগুলেটস দ্য ওপেনিং অফ ইসোফেগাস ইন্টু দ্য স্টোমাক। একটা মাস্কুলার স্পিংটার বা একটা মাংসল স্পিংটার আছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল, যার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল। সেটা এটাকে নিয়ন্ত্রণ করে যাতে ইসোফেগাস বা গ্রাসনালী যে পাকস্থলীর মধ্যে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করে কে? গ্যাস্ট্রো ইসোফেগাল স্পিংটার, যেটা মাংসল বা মাস্কুলার হয়। দ্য স্টোম্যাক লোকেটেড ইন দ্য আপার লেফট পোর্শন অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। যে আমাদের পাকস্থলী আছে সেটা কোথায় থাকে? অ্যাবডোমিনাল যে ক্যাভিটি আছে আমাদের, সেই অ্যাবডোমিনাল ক্যাভিটির উপরের বাম দিকে থাকে। হ্যাজ 3 মেজর পার্ট, এবং এদের 3টি পার্টে বিভক্ত। এ কার্ডিয়াক পোর্শন ইনটু হুইচ দ্য ইসোফেগাস ওপেন্স। ইসোফেগাসটা যে অংশের সাথে যুক্ত হয় সেটা হলো কার্ডিয়াক। 3টে অংশ নিয়ে গঠিত, কার্ডিয়াক, ফান্ডিক আর পাইলোরিক। সেই কার্ডিয়াক অংশের সঙ্গে ইসোফেগাসটা যুক্ত হয়। একটা ফান্ডিক রিজিয়ন থাকে যেটা উপরের অংশে থাকে, পাকস্থলীর উপরের অংশ, অ্যান্ড এ পাইলোরিক পোর্শন, এবং এটা হচ্ছে পাইলোরিক অংশ, যেটা হুইচ ওপেন্স ইনটু দ্য ফার্স্ট পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, যেটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের প্রথম পার্টের সঙ্গে যুক্ত হয় বা ডিউডেনামের সাথে যুক্ত হয়। নিউ এনসিআরটিতে এটা আরেকটা পার্ট দেওয়া আছে, সেটা খুব তাড়াতাড়ি আপডেট দেব।
স্মল ইন্টেস্টাইন ইজ ডিস্টিংগুইজেবল ইন্টু 3 রিজিয়ন, এবং যে ক্ষুদ্রান্ত আছে আমাদের সেটা আবার 3টে ভাগে বিভক্ত করা হয়েছে বা 3টে অংশে তাকে ভাগ করা হয়েছে। এ ইউ-শেপড ডিউডেনাম, একটা হচ্ছে ইউ আকৃতির ডিউডেনাম, এ লং কয়েলড মিডিল পোর্শন জেজুনাম, মধ্যবর্তী যে অংশটা সেটা হচ্ছে জেজুনাম, এবং জেজুনামটা কী হয়, লম্বা হয় এবং কয়েলড হয়, অত্যন্ত কয়েল আকারে থাকে, অত্যন্ত জড়ানো থাকে, প্যাঁচানো থাকে, মানে হাইলি কয়েলড ইলিয়াম। এবং তারপরে থাকে ইলিয়াম, সেই ইলিয়ামটা আরও বেশি জড়ানো থাকে। এখানে ইলিয়ামের বানানটা ভালো করে দেখবে, ILEUM, ইলিয়াম। এখানে ই আছে, ই ফর ইট, খাবার, এবং পাকস্থলীর সাথে সম্পর্কিত ইলিয়াম হচ্ছে ইলিয়াম। কারণ আরেকটা ইলিয়াম পড়বে তোমরা পরবর্তীকালে, সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে, তখন এই দুটোর মধ্যে অনেকটা কনফিউশন হয়ে যায়, কারণ ওটাও উচ্চারণের ইলিয়াম, এটার উচ্চারণও ইলিয়াম, কিন্তু এখানে ই আছে, ওখানে আই আছে, তাই ই দিয়ে ইট, আর ইট হচ্ছে খাবারের সাথে সম্পর্কিত, তাই ডাইজেশনের মধ্যে যে ইলিয়াম আছে সেটা হচ্ছে ILEUM, ইলিয়াম। এটা ভালো করে দেখবে, লক্ষ্য রাখবে। দ্য ওপেনিং অফ দ্য স্টোম্যাক ইন্টু দ্য ডিউডেনাম ইজ গার্ডেড বাই দ্য পাইলোরিক স্ফিংটার। তারপর পাকস্থলীর যে ডিউডেনামের সাথে যুক্ত হচ্ছে, ক্ষুদ্রান্তের যে অংশ ডিউডেনামের সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা গার্ডেড হয় বা সেটা নিয়ন্ত্রণ হয় কার দ্বারা, পাইলোরিক স্ফিংটারের দ্বারা। পাকস্থলীর অংশ পাইলোরিক, এবং সেই পাইলোরিক অংশ নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা থেকে মনে রাখা খুব সহজ যে পাকস্থলীর কোন অংশ দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, পাইলোরিক দিয়ে যুক্ত হচ্ছে, আর নিয়ন্ত্রণ করছে কে, পাইলোরিক স্ফিংটার। ইলিয়াম ওপেন্স ইন্টু দ্য লার্জ ইন্টেস্টাইন। তারপর ইলিয়াম, ক্ষুদ্রান্তের 3টে ভাগ বললাম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। সেই ইলিয়ামটা ওপেন হচ্ছে ইন্টু দ্য লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্তের সঙ্গে। তবে ইলিয়ামটা বৃহদন্তের সঙ্গে যুক্ত হবে। ইট কনসিস্ট অফ সিকাম, কোলন অ্যান্ড রেকটাম। এবং যে বৃহদন্ত্র আছে সেটা 3টে অংশ বিভক্ত, সিকাম, কোলন এবং রেকটাম। সিকাম ইজ এ স্মল ব্লাইন্ড স্যাক হুইচ হোস্ট সাম সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম। বৃহদন্ত্রের মধ্যে যে 3টে পার্ট আছে, তার প্রথম পার্ট হচ্ছে সিকাম, সেখানে হচ্ছে একটা ছোট্ট ব্লাইন্ড স্যাক, একটা ছোট্ট স্যাক আকৃতির অংশ, যেটার মধ্যে কী থাকে, সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম থাকে, বিভিন্ন রকমের সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম বা ছোটো ছোটো অণুজীব থাকে। A narrow finger-like tubular projection, the vermiform appendix, which is a vestigial organ, arises from the cecum. একটা ন্যারো বা ছোট ফিঙ্গার লাইক বা আঙ্গুল আকৃতির টিউবুলার প্রজেকশন, টিউবুল আকৃতি বা নলাকার ছোট্ট এবং আঙ্গুলের মতো দেখতে একটা নলাকৃতি অংশ কি করে, সেই যেটার নাম হচ্ছে কি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সেটা সেই সিকাম থেকে বের হয়, এবং সেটা হচ্ছে কি ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। অ্যারেজেস ফ্রম দ্য সিকাম, সেটা সিকাম থেকে বেরোয় বা সিকাম থেকে বেরোয়। দ্য সিকাম ওপেন্স ইন্টু দ্য কোলন, তারপর সিকাম যায় কোলনের মধ্যে। দ্য কোলন ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্ট, কোলনটা আবার 3 ভাগে বিভক্ত। অ্যান্ড অ্যাসেন্ডিং মানে উপরের দিকে উঠছে যেটা, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। এ ট্রান্সভার্স হচ্ছে লম্বে যেটা যাচ্ছে সেটা ট্রান্সভার্স। অ্যান্ড এ ডিসেন্ডিং, মানে এটা হচ্ছে ডিসেন্ডিং পার্ট বা নিচের দিকে নামছে সেটা। তাহলে সেই কোলনটা আবার 3 ভাগে বিভক্ত, অ্যাসেন্ডিং কোলন যেটা উপরের দিকে উঠছে, ট্রান্সভার্স কোলন যেটা লম্বলম্বিভাবে আছে, আর যে ডিসেন্ডিং কোলন যেটা নিচের দিকে নামছে। দ্য ডিসেন্ডিং পার্ট ওপেন্স ইন্টু দ্য রেকটাম, তারপর ডিসেন্ডিং পার্টটা রেকটামের সাথে যুক্ত হবে, হুইচ ওপেন্স আউট থ্রু দ্য অ্যানাস, তারপর যেটা অ্যানাস বা পায়ের মধ্যে দিয়ে সেটা বাইরে পরিবেশের সাথে বেরিয়ে যাবে। এবার যে এই চ্যাপ্টারের সাথে যে সমস্ত ছবিগুলো আছে সেই ছবিগুলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আছে দ্য হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে ছবিটা ভালো করে দেখো, এই ছবিগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, দেখে অনেকটা সহজ মনে হবে, কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা ছবিটা পুরোপুরি হাত দিয়ে মুছে দিয়ে তারপর চোখ বন্ধ করে বলার চেষ্টা করবে, কারণ এই ছবি দিয়ে অনেক কোশ্চেন পড়ে। যেমন তোমরা এবার ছবিটা ভালো করে দেখো যে ওরাল ক্যাভিটি কোনটা আছে, মাউথ কোথায় আছে, সাবম্যাক্সিলারি অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস কোথায় আছে, দুটো একই, অনেকে গুলিয়ে ফেলে, দুটো একই জিনিস। তারপরে প্যারোটিড গ্ল্যান্ড কোথায় আছে, ফ্যারিংস কোথায় আছে। ফ্যারিংস হচ্ছে কমন প্যাথ, যেটা কি উইন্ড পাইপ এবং গ্রাসনালি বা যে এটা আছে ইসোফ্যাগাস এবং উইন্ড পাইপ, তার কমন প্যাথ ফ্যারিংস দেখতে পাচ্ছ ছবিটা। তারপর ইসোফ্যাগাস, তারপর স্টোম্যাক, প্যানক্রিয়েজ, জেজুনাম, তারপর এখানে ডিউডেনাম, তারপর লিভার, গল ব্লাডার, তারপর অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, তারপর জেজুনাম, ডিসেন্ডিং কোলন, রেকটাম, অ্যানাস, সিকাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা নিষ্ক্রিয় অঙ্গ, সেখানে সিকাম দেখতে পাচ্ছ, যেখানে সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম থাকে। তো ইলিয়াম এটা ভালো করে দেখবে অনেকে। তবে যে নেক্সট ছবি সেটা চলে যাচ্ছে আমরা দাঁতের ছবি, যেটা আছে সেটা হচ্ছে দাঁতের ছবি দেখে নাও, যে অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ টিথ ইন দ্য জজ অন সাইড অ্যান্ড দ্য সকেটস অন দ্য আদার সাইড।
একদিকে সকেটের ছবি দেওয়া আছে, একদিকে দাঁতের ছবি দেওয়া আছে। প্রথমে দেখছো যে শুরু হচ্ছে ইনসাইজার দিয়ে, 1 আর 2 যে দাঁত আছে সেটা হচ্ছে ইনসাইজার দিয়ে বা আই দিয়ে ডিনোট করা হয়। তারপর ক্যানাইন, 3 নম্বরটা হচ্ছে ক্যানাইন, 4, 5 হচ্ছে প্রিমোলার্স, আর 6, 7, 8 হচ্ছে মোলার্স। দাঁতের ছবিগুলো ভালো করে দেখুন যে ইনসাইজারটা কেমন টাইপের হয়, ক্যানাইনটা কেমন হয়, প্রিমোলারটা কেমন হয়, মোলারটা কেমন হয়। তারপর সকেট অফ জ। তারপর এখানে স্টোম্যাকের ছবিটা চলে আসি। স্টোম্যাক বা পাকস্থলী, প্রথমে ইসোফেগাস দিয়ে শুরু হচ্ছে। তো স্টোম্যাকের 3টে পার্ট আছে, ফান্ডাস, কার্ডিয়াক, পাইলোরিক। ফান্ডাসটা ওপরের পার্ট, কার্ডিয়াকটা যেটা ইসোফেগাস বা গ্রাসনালি পাকস্থলীর সাথে যুক্ত হচ্ছে সেই অংশটা হচ্ছে কার্ডিয়াক। তারপর পাইলোরিক যেটা ডিউডেনাম যুক্ত হচ্ছে। তারপর সুপিরিয়ার পোর্শন অফ ডিউডেনাম, ডিউডেনামের সুপিরিয়ার বা প্রথম যে অংশটা সেটা হচ্ছে ডিউডেনামের। এনসিইআরটির ছবিগুলো খুব ভালো করে দেখবে, কারণ এনসিইআরটির প্রত্যেকটা ছবি অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে প্রথম প্রথম খুব সহজ বা ইজি মনে হয়, কিন্তু যখন পড়বে, যতবার পড়বে তত নতুন নতুন জিনিস তুমি বুঝতে পারবে, নতুন নতুন কনসেপ্ট বেরিয়ে আসবে। তাই খুব সহজভাবে নেবে না, অত্যন্ত ভালো করে প্রত্যেকটা ওয়ার্ডকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আর আমি এই ভিডিওতে এর অনেকগুলো সিরিজ বের করব, প্রত্যেকটা চ্যাপ্টারই দেবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা চ্যাপ্টারই দেবো। তো তোমরা সহযোগিতা করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো এবং সাপোর্ট করো, যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।